নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। চাহিদার ধারে কাছেও দেওয়া হয়নি আর্থিক সাহায্য, এমনকি ঘোষিত আর্থিক প্যাকেজেরও মেলেনি সবটা অংশ। এরই মধ্যে অনিচ্ছা সত্ত্বেও শিবির ছাড়তে হয়েছে বলে অভিযোগ গন্ডাছড়ার আক্রান্ত পরিবারগুলোর। শেষ পর্যন্ত খালি করা হয়েছে গন্ডাছড়ার শরণার্থী শিবির। অনেকটা চাপ সৃষ্টি করে শিবিরে আশ্রিতদের বাড়ি পাঠানো হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট পরিবারগুলোর। চাহিদার ধারে কাছেও দেয়া হয়নি আর্থিক সাহায্য, এমনকি ঘোষিত আর্থিক প্যাকেজের সবটাও মেলেনি বলে অভিযোগ। প্রথমে শিবিরে রান্না করা খাবার সরবরাহ বন্ধ এবং তারপর আক্রান্ত পরিবারগুলোর রেশন বন্ধ করে দিয়ে এক প্রকার শিবির থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে প্রশাসনের বিরুদ্ধে। সরকারের এই অমানবিক ভূমিকায় ক্ষোভ রয়েছে সংশ্লিষ্ট পরিবারগুলোর মধ্যে। গত 12 জুলাইয়ের ঘটনা এখনো দাগ কাটে রাজ্যের জাতি উপজাতি উভয় অংশের মানুষের মধ্যে। ঐক্য ভাঙার ষড়যন্ত্রকারীদের মদতে গন্ডাছড়ার 20 কার্ড থেকে 30 কার্ড পর্যন্ত চলে ভয়ানক তাণ্ডব। বিভৎস চেহারা নেয় একের পর এক গ্রাম। 12 জুলাই সন্ধ্যা থেকে অধিক রাত পর্যন্ত সংঘটিত হয় বর্বরতম ঘটনা। এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হিংসার আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে যায় 20 কার্ড, 6-7 কার্ড, 12 কার্ড, দুর্গাপুর পিছলি ঘাটের MR দাসপাড়া, শর্মা বাজার, 30 কার্ড ইত্যাদি এলাকা। সর্বস্ব হারানো শত শত মানুষ রাত কাটান জঙ্গলে। ভীত সন্ত্রস্ত প্রায় 165 পরিবারের মানুষ পরের দিন আশ্রয় নেন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিবিরে। শিবিরে আশ্রয় নেওয়ার পর থেকে দুবেলা রান্না করা খাবার দেওয়া ছাড়া কোনো সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ ছিল শিবিরবাসীদের। ক্ষতিগ্রস্ত আমাদের গন্ডাছড়া এলাকা ক্ষতিগ্রস্ত 165টি পরিবার শিবিরে আছে। ওই 165টি পরিবারকে যাতে সরকার বিনামূল্যে 5 বছর পর্যন্ত রেশন আমাদের দেন। পাকা ফ্লোরে হালকা পলিথিন বিছিয়ে ঘুমানোর কারণে অসুস্থ হয়ে পড়েন অনেকে। এভাবে মাস খানেক যাওয়ার পরই শিবির ছাড়তে নানা কৌশলে শুরু হয় চাপ সৃষ্টি। পর্যাপ্ত ক্ষতিপূরণ, 20 কার্ড, 6 থেকে 7 কার্ড ও 30 কার্ডে নিরাপত্তা ক্যাম্প স্থাপন ইত্যাদি দাবি পূরণ না হলে শিবির না ছাড়ার অবস্থানে অনড় ছিলেন আক্রান্তরা। অভিযোগ, পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া দূরে থাক, সরকার যে প্যাকেজ ঘোষণা করেছে তারও সব টাকা পাননি আক্রান্তরা। ক্ষতিগ্রস্তদের যে তালিকা তৈরি হয়েছে তাতেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট পরিবারগুলো। শিবিরে আশ্রয় নেওয়া মানুষকে শিবির ছাড়ার জন্য ধীরে ধীরে বাড়তে থাকে চাপ। প্রাথমিক পর্যায়ে শিবিরে বন্ধ করে দেওয়া হয় রান্না করা খাবার সরবরাহ। আশ্রিতরা নিজের গাঁটের অর্থ খরচ করে খাবার জোগাড় করে। শেষমেশ আক্রান্ত পরিবারগুলির রেশন সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এরকম অবস্থায়ও কোজাগরি উৎসব পর্যন্ত তারা সকলে একসাথেই ছিলেন, লক্ষ্মী পুজো করেছেন শিবিরে। এদিকে রেশন বন্ধ করে দেওয়ায় একদিকে পেটে টান পড়ে, অন্যদিকে কৃষির মরশুমে কৃষিকাজে তৈরি হয় নানা প্রতিবন্ধকতা। এই পরিস্থিতিতে শরণার্থীরা বাধ্য হন বাড়ি ফিরে যেতে। পর্যাপ্ত ক্ষতিপূরণ আর্থিক প্যাকেজের টাকা না পেলেও শিবির ছাড়তে হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট পরিবারগুলোর। তবে 30 কার্ড ও 6-7 কার্ডে নিরাপত্তা ক্যাম্প বসানো হয়েছে সরকারের পক্ষ থেকে। সার্বিক পরিস্থিতিতে উপযুক্ত ক্ষতিপূরণ এবং তাদের জীবন জীবিকায় সরকারি সহায়তার দাবি করছে সংশ্লিষ্ট পরিবারগুলো। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের সর্বশেষ টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 2022 সালের 29 এবং 30 ডিসেম্বর। এরপর থেকে কেটে গেল প্রায় 2 বছর। বিধানসভায় ঘোষণা দিয়েও টেট পরীক্ষা অনুষ্ঠিত করতে পারেনি রাজ্য সরকার। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে প্রশ্ন উঠছে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে। রাজ্যের সর্বশেষ টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 2022 সালের 29 ডিসেম্বর এবং 30 ডিসেম্বরে। এরপর থেকে আর হয়নি কোনো টেট পরীক্ষা। 2023 সালে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, 2024 সালেও টেট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। যদি সরকার চায় তাহলে নোটিফিকেশন জারি হতে পারে, কিন্তু পরীক্ষা গ্রহণ সম্ভব হবে না চলতি বছর। কারণ টেট পরীক্ষা সংক্রান্ত নোটিফিকেশন জারি হলেও পরীক্ষা গ্রহণ পর্বের আগে অনেক কাজ। সুতরাং নভেম্বর ডিসেম্বর এই 2 মাসের সময়ে পরীক্ষা গ্রহণ সম্ভব নয়। টেট পরীক্ষা নিতে গেলে 3-4 মাস সময় দরকার। 2022 সালের পর আর টিআরবিটি পরিচালিত কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পরপর 2 বছর টেট পরীক্ষা না হওয়ার নজির গড়বে টিআরবিটি। প্রতি বছর টেট পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা দিয়েও এক্ষেত্রে অসফল রাজ্য সরকার। 2023 সালের বিধানসভা নির্বাচনের পর 2024 সালের লোকসভা নির্বাচনের অজুহাত দেয় রাজ্য সরকার। শুধু তাই নয়, 2022 সালের টেট উত্তীর্ণদের নিয়োগও করা হয়নি এখনো পর্যন্ত। একদিকে 2022 সালের টেট উত্তীর্ণদের নিয়োগের দাবি, তার পাশাপাশি 2024 সালে টেট পরীক্ষা গ্রহণের জোরালো দাবি। সব মিলিয়ে বেকাররা শিক্ষা দপ্তরে আসছে ঠিকই, কিন্তু তাদের প্রশ্নের কোনো উত্তরই দিতে পারছে না টেট বোর্ড কর্তৃপক্ষ। 2022 সালে মোট
166 জন পরীক্ষার্থী টেট ক্লিয়ার করেছিল, যার মধ্যে 197 জন পেপার 1 এবং 169 জন পেপার 2 তে যোগ্যতা অর্জন করেছিল। টেট পেপার 1 এর মাত্র 80 জন প্রার্থী চাকরির অফারগুলির জন্য যোগ্য, কারণ তাদের ডিএলএড যোগ্যতা রয়েছে বলে বিধানসভার সর্বশেষ অধিবেশনে জানিয়েছিল সরকার পক্ষ। নিয়োগের নিয়ম এবং পরীক্ষার প্রশাসন সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের কারণে একটি সংক্ষিপ্ত বিরতির পরে 2024 সালে শিক্ষকদের যোগ্যতা পরীক্ষা বা টেট অনুষ্ঠিত হবে বলে দাবি করেছিল সরকার, কিন্তু এক্ষেত্রে সরকারের এখনো পর্যন্ত কোনো ধরনের ইতিবাচক পদক্ষেপ না থাকার কারণে হতাশায় ভুগছেন রাজ্যের টেট প্রত্যাশীরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আবারও মালবাহী ট্রেন লাইনচ্যুত লামডিং বদরপুর পার্বত্য শাখায়। এ প্রেক্ষিতে শুক্রবার বন্ধ থাকলো আগরতলা দূরপাল্লার ট্রেন। আসামের মালিগাঁওয়ের লামডিং বদরপুর পার্বত্য শাখায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে বাতিল করা হয়েছে আগরতলাগামী দূরপাল্লার ট্রেন। তাছাড়া মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ফলে একাধিক ট্রেন বাতিল এবং আংশিক বাতিল করা হয়েছে। লামডিং বদরপুর হিল সেকশনে খাদ্যশস্য বহনকারী একটি পণ্যবাহী ট্রেনের ওয়াগন 2 নম্বর টানেলের ভেতরে লাইনচ্যুত হয়েছে। মেরামত ও সংস্কার কাজ চলছে। লামডিং ডিভিশনের ঊর্ধ্বতন রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং শীঘ্রই স্বাভাবিক চলাচল আশা করা হচ্ছে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। লাইনচ্যুত হওয়ার কারণে বাতিল করা হয়েছে গুয়াহাটি আগরতলা ট্রেন, আগরতলা ফিরোজপুর ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস। তাছাড়া 29 অক্টোবর থেকে শুরু হওয়া ট্রেন বেঙ্গালুরু আগরতলা হামসফর এক্সপ্রেসটি গুয়াহাটিতে সংক্ষিপ্তভাবে শেষ হবে এবং গুয়াহাটি এবং আগরতলার মধ্যে আংশিকভাবে বাতিল থাকবে বলেও জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। তেমনি 30 অক্টোবর থেকে শুরু হওয়া আনন্দ বিহার টার্মিনাল আগরতলার তেজস রাজধানী এক্সপ্রেস গুয়াহাটিতে সংক্ষিপ্তভাবে শেষ হবে এবং গুয়াহাটি এবং আগরতলার মধ্যে আংশিকভাবে বাতিল থাকবে বলেও জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। তেমনি 31 অক্টোবর থেকে শুরু হওয়া ট্রেন নম্বর 13174 শিয়ালদহ সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লামডিং এ সংক্ষিপ্তভাবে বন্ধ থাকবে এবং লামডিং এবং সাব্রুমের মধ্যে আংশিকভাবে বাতিল থাকবে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সদ্যজাত শিশুর মৃত্যু নিয়ে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ করল মৃত শিশুর পরিবার। চরিলাম ব্লকের বিশ্রামগঞ্জ বাঁশতলী ভিলেজের পূর্ব চোরতলির বৌদ্ধ দীপর্মার স্ত্রী বাসনা দীপর্মাকে গত বুধবার ভোরে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে পরবর্তী সময়ে পুত্র সন্তান প্রসব করেন তিনি। কিন্তু অভিযোগ, বাসনা দীপর্মা এবং তাঁর স্বামী বুদ্ধ দীপর্মাকে শিশুর স্বাস্থ্য সম্পর্কে কিছুই জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। হঠাৎ বৃহস্পতিবার সকাল 6টায় বিশ্রামগঞ্জ হাসপাতাল থেকে শিশু এবং তার মাকে রেফার করা হয় আইজিএম হাসপাতালে। তখনও তারা জানেন না শিশুটি জীবিত কি মৃত। আইজিএম হাসপাতালে নিয়ে আসলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। এক্ষেত্রে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতাল এবং সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছে মৃত শিশুটির পরিবার। 5:13 ডেলিভারি হয়েছে, আমার 6টার সময় রেফার দিচ্ছি আইজিএমে। তারপরে আমরা আইজিএমে যাওয়ার পর দেখলাম যে এখানে বাচ্চা জীবিত না মৃত আমরা জানি না। এরপরে রেফার করার পর আমরা আইজিএমে কনফার্ম আইসিইউতে পাঠার পর আমরা জানছি যে এখানে নাই, মানে বাচ্চা নাই আর কি, জীবিত না। আমরা তো ডক্টরের উপর বিশ্বাস আসলো যে পারবো না পারবো সেটা তো আমরা জানি না, ডক্টর করতো করবো, তো না পারলে তো নাই, সেটা আমরা যদি রেফার দিত তাহলে তো আমি জানতাম না। আমরা রেফার সুযোগও দিতেন না, আমরা প্রথম থেকে যদি হয় রেফার পারতো না, রেফার দিল তাহলে তো আমরা একটা ব্যবস্থা করতাম, সেই ব্যবস্থা মানে সেই সুযোগ আমরা তো দিই না। কোন হসপিটালটা? বিশ্রামগঞ্জ প্রাথমিক। চিকিৎসক কেটা আসলো? ডক্টরের নাম তো যদি জানি না। পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে দীপাবলি উৎসব, জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। দীপাবলি উৎসবকে কেন্দ্র করে রাজ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে অপর এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। দীপাবলি উৎসবে সপরিবারে রাজ্যের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন রাজ্য পুলিশের মহানির্দেশক। আমি দেখছি every major law and order problem,
যেখানেও অ্যারেঞ্জমেন্ট হয়েছে কালী পুজো, দিওয়ালি, দুর্গা পুজো, there has been incident free. And this is the hard work of all the officers and men of police forces, and দেবীর কৃপা আছে। আর আপনারা জানেন এই পুলিশের খুব ভালো কাজ হয়েছে। On the basis of that, Honorable CM গতকালকে টিএসআর জন্য খুব এডিশনাল ফান্ড এইগুলো অ্যানাউন্স করেছিলেন, আজকে পুলিশ জন্যও করেছে। তো আমাদের পুরো ফোর্স জন্য এডিশনাল রাশন, ইউনিফর্ম অ্যালাউন্স, জিম, কনস্ট্রাকশন জন্য ম্যাটেরিয়াল ভালো অ্যানাউন্সমেন্টও হয়েছে গভর্নমেন্ট থেকে। তো এইবার আই থিঙ্ক আম পাবলিক জন্য ফর এভরিবডি পূজা খুব ভালো হয়েছে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। ৫% হারে মহার্ঘ ভাতা ঘোষণা করার পরও রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফারাক রয়ে গেল 23%। সামনে ষোড়শ অর্থ কমিশন। স্বাভাবিক কারণে কেন্দ্র রাজ্যের এই ফারাক প্রভাব ফেলবে ষোড়শ অর্থ কমিশনের সুপারিশে। এক্ষেত্রে আরও একপ্রস্থ আর্থিক বঞ্চনা আশঙ্কা করছেন রাজ্যের কর্মচারী মহল। কর্মচারীদের জন্য ৫% মহার্ঘ ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার, যা কার্যকর হয়েছে আজ অর্থাৎ 1 নভেম্বর থেকে। তবে অগ্নিমূল্যের বাজারে ৫% মহার্ঘ ভাতা সন্তুষ্ট করতে পারেনি কর্মচারীদের একটা বড় অংশকেই। ডাবল ইঞ্জিন সরকার, তাই এই সময়ে কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে কল্পতরু হবে সরকার, এমনটাই আশা ছিল কর্মচারীদের। প্রতিবেশী রাজ্য আসামের ডাবল ইঞ্জিন সরকার যেখানে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিচ্ছে, সেখানে রাজ্যের কর্মচারীদের সঙ্গে কেন্দ্রের ব্যবধান এখনো 23%। 2026 সালের 1 এপ্রিল থেকে ষোড়শ অর্থ কমিশন কাজ শুরু করবে। তার আগে মহার্ঘ ভাতার এই ব্যবধান ঘোচানো না হলে ব্যাপক আর্থিক বঞ্চনার শিকার হবেন রাজ্যের কর্মচারীরা। বিশেষ করে সরকার যেভাবে আর্থিক অসচ্ছলতার কথা তুলে ধরেছে, তাতে 2026-এর 1 এপ্রিলের আগে মহার্ঘ ভাতার এই ব্যবধান আদৌ মেটানো সম্ভব হবে কিনা তা নিয়ে কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে সংশয়। মহার্ঘ ভাতা রিলিজের জন্য ষোড়শ অর্থ কমিশন গুরুত্বপূর্ণ, কারণ এটি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলির মধ্যে কর রাজস্বের বন্টন নির্ধারণ করে। ষোড়শ অর্থ কমিশন 1 এপ্রিল 2026 থেকে শুরু হওয়া 5 বছরের মেয়াদের জন্য সুপারিশ করবে কিভাবে কর থেকে রাজস্ব আয় কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে বিতরণ করা হবে, রাজ্যগুলির মধ্যে আয়ের শেয়ারগুলো কিভাবে বরাদ্দ করা যায় এবং কেন্দ্রীয় তহবিল থেকে রাজ্যগুলিকে সাহায্য প্রদানের বিষয়টিতেও দিক নির্দেশ করবে ষোড়শ অর্থ কমিশন। স্বাভাবিক কারণেই কর্মচারীদের দেনা পাওনার ক্ষেত্রে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ফারাক প্রভাব ফেলবে ষোড়শ অর্থ কমিশনের সুপারিশের উপর। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ফারাক যত বেশি হবে, কর্মচারীদের আর্থিক বঞ্চনার ফারাকও বেশি হবে ততটাই। এমনিতেই মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের নেই কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি। 5% মহার্ঘ ভাতা দেওয়ার রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েও ব্যবধান 23% রয়ে যাওয়ায় আশঙ্কা প্রকাশ করেছেন কর্মচারীদের অনেকেই। ষোড়শ অর্থ কমিশনের সময়কালে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে তাল মিলিয়ে রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা না মিললে কেন্দ্র ও রাজ্যের কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতার ফারাক আরও বাড়তে পারে। সপ্তম বেতন
কমিশনের সুপারিশের অনেক কিছুই যে এখনো কার্যকর হয়নি তা নিয়ে আগে থেকেই চাপা ক্ষোভ রয়েছে কর্মচারীদের মধ্যে। শুধুমাত্র ফিটমেন্ট ফ্যাক্টর ছাড়া আর কিছুই যে মেলেনি বিজেপি সরকারের আমলে তা নিয়ে চাপা ক্ষোভ রয়েছে কর্মচারী মহলে। তাছাড়া আসাম বর্ধিত মহার্ঘ ভাতা জুলাই থেকে কার্যকর করার কথা জানালেও ত্রিপুরায় তা 1 নভেম্বর থেকে কার্যকর হবে, অর্থাৎ ডিসেম্বর মাসের বেতনে গিয়ে তাদের বর্ধিত ভাতা মিলবে। এককালীন কিছু পাওয়ার সুযোগও নেই। উপরন্তু উত্তর পূর্বাঞ্চলে মহার্ঘ ভাতা প্রদানের ক্ষেত্রে সবার থেকে পিছিয়ে রয়েছে ত্রিপুরা। বর্তমানে অরুণাচল প্রদেশ ও আসাম কেন্দ্রীয় হারে অর্থাৎ 53% হারে মহার্ঘ ভাতা দিচ্ছে, মেঘালয় 43%, মণিপুর 32%, নাগাল্যান্ড 50%, মিজোরাম 40%, সিকিম 50%। সেক্ষেত্রে ত্রিপুরার সরকারি কর্মচারীরা পাচ্ছে 30% মহার্ঘ ভাতা। শুধু তাই নয়, 1 জুলাই 2024 তারিখ থেকে মহার্ঘ ভাতা কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার ও আসাম সরকার। সার্বিক পরিস্থিতিতে মহার্ঘ ভাতা নিয়ে কেন্দ্র রাজ্যের ফারাক আগামী দিনে কর্মচারী বঞ্চনা জিয়ে রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বিধানসভা নির্বাচনী নিরাপত্তা রক্ষায় ঝাড়খণ্ডে পাঠানো হলো টিএসআর এর অ্যাডহক ব্যাটালিয়ন। শুক্রবারই ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেয় টিএসআর এর অ্যাডহক ব্যাটালিয়নটি। বিধানসভা নির্বাচনী নিরাপত্তা রক্ষার কাজে ঝাড়খণ্ডে পাঠানো হলো টিএসআর এর একটি অ্যাডহক ব্যাটালিয়ন। প্রথম, ষষ্ঠ, নবম ও দ্বাদশ এই 4টি ব্যাটালিয়ন থেকে 6টি কোম্পানি নিয়ে গঠিত হয়েছে এই অ্যাডহক ব্যাটালিয়নটি। প্রতিটি কোম্পানিতে রয়েছে 80 জন অফিসার জওয়ান। শুক্রবার ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে ব্যাটালিয়নটি। অ্যাডহক ব্যাটালিয়নের নেতৃত্বে রয়েছেন দক্ষিণ জেলার সাচিরামবাড়ির 9ম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অলোক ভট্টাচার্য। 6টি কোম্পানির মধ্যে 5টি কোম্পানি যাবে ত্রিপুরা থেকে, অপর একটি কোম্পানি যাবে ছত্তিশগড়ে। কর্মরত প্রথম ব্যাটালিয়ন থেকে কোম্পানির নেতৃত্বে থাকবেন একজন করে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পর্যায়ের অফিসার। উল্লেখ করা যেতে পারে, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স বা সিপিএফএফ হিসেবে টিএসআর এর ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নগুলো দীর্ঘ কয়েক বছর ধরে খুবই দক্ষতার সাথে নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে বহিরাজ্যে নির্বাচনের কাজে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মাসের প্রথম দিনেই ধাক্কা খেল ব্যবসায়ী মহল। নভেম্বর মাসের 1 তারিখ 61 টাকা বাড়ানো হলো এলপিজি কমার্শিয়াল সিলিন্ডারের দাম। ক্ষোভের সঞ্চার ব্যবসায়ী মহলে। মাসের প্রথম দিনেই ধাক্কা খেল রেস্টুরেন্ট ও হোটেল ব্যবসায়ীরা। 1 লাফে 61 টাকা দাম বাড়ানো হলো এলপিজি কমার্শিয়াল সিলিন্ডারের। গত 6 মাসে এখন পর্যন্ত 4 বার দাম বাড়লো এলপিজি সিলিন্ডারে। রেস্টুরেন্ট ও হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে ছোট খাবারের স্টল দিয়ে ব্যবসা করে যারা নিজেদের পরিবারের ভরণ পোষণ করেন তাদের মাথায় চিন্তার ভাঁজ। একদিকে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য আকাশ ছোঁয়া, আবার অন্যদিকে এখন গ্যাসের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন। এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর ফলে রেস্টুরেন্ট ও হোটেলে খাবার দামও স্বাভাবিক বৃদ্ধি পাবে। এতে সাধারণ মানুষ যারা বিনোদনের জন্য হোটেল ও রেস্টুরেন্টে যান সেই গ্রাহকদের পকেট কাটার উপক্রম হয়েছে বলে ধারণা অভিজ্ঞ মহলের। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত বেশ কয়েকজন। ঘটনা বিশালগড় রাস্তার মাথা এলাকায়। দুর্ঘটনায় আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, শুক্রবার সকালে বিশালগড় মহকুমা রাস্তার মাথা এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে জানা যায় আহতরা দুই গাড়ির যাত্রী। দুর্ঘটনা সংঘটিত হওয়ার পর তারা একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। ফলে তাদেরও মধ্যে কয়েকজন আহত হলে তাদের বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ার পর্দায়। নমস্কার।